মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে তার ছেলে সজীব, রাতুল শেখ ও স্ত্রী জাহিদাকে খালাস দেওয়া হয়েছে। এ কারণে অসন্তোষ জানিয়েছে আসিয়ার পরিবার। এ নিয়ে কথা বলতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ব্যারিস্টার মিতি সানজানা। ব্যারিস্টার মিতি সানজানা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাচ্ছি আপনার কাছে যে একজনকে ফাঁসির আদেশ অথচ ৩ আসামি খালাস, এতে কি তদন্তে ঘাটতি দেখেন কিনা আপনি? জি, দেখুন এখানে বাকি আহ, তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল। সেটা হচ্ছে দুইটি ধারা, একটি হচ্ছে পেনাল কোডের 201 ধারা এবং আরেকটি হচ্ছে 506 ধারা পেনাল কোডের। তো একটি হচ্ছে যে আপনার ক্রিমিনাল ইন্টিমিডেশনের জন্য, যেটা হচ্ছে যে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছিল ভিকটিমকে এবং তার পরিবারকে, এবং সেই সাথে সাথে আরেকটি হচ্ছে যে আলামত ধ্বংস বা অপরাধীকে আসলে বাঁচানোর জন্য, আলামত ধ্বংসের জন্য সেই বাকি তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। তো এখানে যেটা মনে হচ্ছে যে হয়তো বা কোনোভাবে প্রসিকিউশন সেই যথেষ্ট সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে পারেননি। তো যার ফলে কিন্তু তিনজন খালাস পেয়েছে। কিন্তু এখানে কিন্তু সবসময় প্রসিকিউশন হয়তো বা সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে তারা যদি এই অ্যাকুইটালের এগেনস্টে তারা যদি অ্যাপিলের সিদ্ধান্ত গ্রহণ করেন তো আদালতে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটিকে আবার নথিপত্রগুলো সবকিছুকে চেক করে যে কিসের বেসিসে আসলে অ্যাকুইটাল হলো। তো এখানে কিন্তু অ্যাকুইটালের এগেনস্টে অ্যাপিল করার সুযোগ রয়েছে, খালাসের এগেনস্টে উচ্চ আদালতে যাবার সুযোগ রয়েছে এখানে প্রসিকিউশনের। দ্রুত সময়ে বিচার, অর্থাৎ 14 কার্য দিবসে বিচার, কিন্তু ফাঁসি কার্যকর হতে সময় লাগবে না তো? এখানে দেখুন, এটা আমার কাছে মনে হয় যে দ্রুততম সময়ের মধ্যে যে মাত্র 14 কার্য দিবসে বিচার শেষ হওয়ার মতো একটি ঘটনা আমরা দেখতে পেলাম, যেটি আসলে দেখছিলাম যে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগে দ্বিতীয়তম একটি ঘটনা। তো এখানে যে প্রশ্নটি আপনি করেছেন যে ফাঁসি কার্যকর হতে বা মৃত্যুদণ্ড কার্যকর হতে আসলে কত সময় লাগতে পারে, তো এখানে মূলত বিচারিক আদালতে যখন কোনো রায় হয়, সেই রায়টিকে অনুমোদনের জন্য উচ্চ আদালতে হাইকোর্টে যেতে হয় এবং সেটি আসলে নথিভুক্ত হয় একটি মামলা হিসেবে, যেটিকে ডেথ রেফারেন্স বলা হয়। তো এই ডেথ রেফারেন্সের শুনানির পূর্ব প্রস্তুতি হিসেবে পেপার বুক তৈরি করতে হয় সেই শুনানির জন্য। তো এই পেপার বুকের মধ্যে আসলে চার্জশিট থেকে শুরু করে এফআইআর থেকে শুরু করে সেখানে উইটনেস স্টেটমেন্ট এবং সেখানে আপনার বিচারিক যে আদালত থাকে সেই বিচারিক আদালতের রায় সন্নিবেশিত করে সবকিছু একসাথে করে সেই পেপার বুকটা তৈরি করতে হয়। তো মূলত এই কাজটিতেই অনেক সময় লেগে যায় এবং এমনও নজির রয়েছে যে বছরের পর বছর, মানে 4-5 বছর লাগে, অনেক কিছু 10-15 বছরও সময় লেগে যাওয়ার মতো ঘটনা এখানে অতীতে ঘটেছে। তো এখানে বিষয়টি হচ্ছে যে আইনে ডেথ রেফারেন্সটা কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে এই বিষয়ে কোনো ধরনের বাধা ধরা মানে নিয়ম। তো যার ফলে দেখা যায় যে এই ডিলেটা হতে থাকে। কিন্তু অনেক এই ধরনের প্রেসিডেন্ট আছে যেখানে দেখা গেছে যে একটা প্রচন্ড ধরনের সেন্সেশনাল একটা কেস, অনেক চাঞ্চল্যকর একটি মামলা, সে ধরনের মামলার ক্ষেত্রে দেখা গেছে যে অনেক প্রায়োরিটাইজ করে অগ্রাধিকার বেসিসে আসলে পেপার বুক তৈরি করা হয়েছে এবং সবকিছু তৈরি করার ফলে অত্যন্ত দ্রুত কিন্তু ডেথ রেফারেন্সের হিয়ারিংও হয়েছে এবং সেই হিয়ারিং এর পরে সেই মামলা কিন্তু অনেক দ্রুত নিষ্পত্তি হয়েছে। তো কাজেই এই ক্ষেত্রে এটি আসলে সমস্ত বাংলাদেশকে এটি আবেগতাড়িত করেছে। ঘটনাটি অত্যন্ত নির্মম এবং পাশবিক একটি আরেকটি ঘটনা। বিষয় একটু জানতে চাই যে এই যে বিচারটি অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলার জন্য উদাহরণ হয়ে থাকবে কিনা, বা দ্রুত গতিতে করার জন্য মানে গতি বাড়াতে সহায়তা করবে কিনা? হুম। এটা তখনই অন্যান্য মামলার জন্য এটি আসলে আপনার একটা ভূমিকা পালন করতে পারে বা একটা উদাহরণ হিসেবে, দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে থাকতে পারে, যদি আসলে ডেথ রেফারেন্সের যে মামলাটি সেটি আসলে অগ্রাধিকার বেসিসে সমস্ত কিছু পেপার বুক থেকে সবকিছু তৈরি করে সেটিকে যদি অত্যন্ত দ্রুত নিষ্পত্তির মাধ্যমে এবং তারপরেও কিন্তু আবার তারা যাবে অ্যাপিল করবে, সেটার এগেন্সে তারা অ্যাপিল করবে, আহ, যারা অভিযুক্ত রয়েছে তারা অ্যাপিল করবে এবং তারপরে সেটা আবার রিভিউ, শুনানিরও একটি বিষয় রয়েছে, মার্সি পিটিশন, অনেকগুলো বিষয় এখানে আছে। তো এই সমস্ত বিষয়টিকে যদি অত্যন্ত দ্রুততার সাথে করে এবং অগ্রাধিকার বেসিসে এই জিনিসটিকে
নিষ্পত্তি করা হয়, স্পেশালি মিথি সঞ্জনা, আরেকটি বিষয় একটু জানতে চাই, এই যে নারীর প্রতি সহিংসতা ঠেকাতে শুধু দ্রুত গতিতে বিচার যথেষ্ট নাকি পাশাপাশি সচেতনতা, শিক্ষা বা সামাজিক কাঠামোয় পরিবর্তনটাও জরুরি? হ্যাঁ, দ্রুত গতিতে বিচার হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে, কিন্তু প্রিভেনশনের জন্য অবশ্যই এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং নারীর প্রতি এই যে আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে রাষ্ট্রীয় আইনের বিভিন্ন ধরনের ঘাটতি এবং এক একটি মামলা, শুধুমাত্র যে মামলাগুলো অনেক চাঞ্চল্যের সৃষ্টি করে সেগুলো কিন্তু যেভাবে অগ্রাধিকার পাচ্ছে, এই ধরনের এক্সাম্পল তৈরি করা যাচ্ছে, কিন্তু অনেক ঘটনা যেগুলো হয়তো এইভাবে করে মিডিয়ার অ্যাটেনশন পাচ্ছে না, সেরকম সেন্সেশন ক্রিয়েট করতে পারছে না, সেগুলো জায়গায় তো আসলে দেখা যায় যে সেগুলো জায়গায় অনেক ডিলে হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে দেখা যায় যে বিচার প্রার্থী যারা তারা একদম হতাশ হয়ে অনেক ক্ষেত্রেই তারা মিথি সঞ্জনা, ছোট্ট করে একটি বিষয় একটু জানতে চাই, যে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিচার চাওয়ার যে একটা সংস্কৃতি, এটি কি শক্তিশালী হচ্ছে নাকি এখনো প্রতিকূল? কি মনে হয় আপনার কাছে? এখনো প্রতিকূল, কিন্তু এই ধরনের এক্সাম্পল যদি আমরা আরো অনেক তৈরি করতে পারি, যেমন এই আইনটিতে মৃত্যুদণ্ডের বিধান হয়েছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত অনেক কিন্তু বিচারিক আদালতে মৃত্যুদণ্ড কিন্তু রায় হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা কেউ এখন পর্যন্ত দেখিনি যে কোনো ধরনের একটিও রায় কার্যকর হয়েছে। অন্যান্য দেশগুলোর দিকে আমরা যখন তাকাই দেখা যায় অনেক স্ট্রিক্ট পানিশমেন্ট। আমি যদি মিথি সঞ্জনা, আমাদের হাতে একেবারেই সময় খুবই কম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।